নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং ভূত.com এর পুরো টিম আল্লাহর রহমতে ভালো আছেন, ভালোর দলেই আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি সেটি অন্য কারো নয়, আমার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং বাস্তব একটি অভিজ্ঞতা। আমার নাম সালেশ। নিরাপত্তার স্বার্থে আমি আমার আসল নাম এবং গ্রামের নামটি গোপন রাখছি। তবে আমাদের গ্রামটি কাপাসিয়ার অন্যতম বড় গ্রামগুলোর মধ্যে একটি। আমার উপজেলা কাপাসিয়া, জেলা গাজীপুর। ঘটনাটি আজ থেকে 5 বছর আগের, মানে 2021 সালের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। করোনাকালীন সেই সময়টার কথা সবারই মনে থাকার কথা। সাধারণত আমাদের গ্রাম্য অঞ্চলের বাড়িগুলোর একটা বৈশিষ্ট্য আছে, আত্মীয় স্বজন সবার বাসা খুব কাছাকাছি থাকে। আমার বেলাতেও তাই। আমাদের বাসা থেকে আমার দাদুর বাড়ির দূরত্ব খুব বেশি নয়, হেঁটে গেলে বড়জোর 2 মিনিট লাগবে। কিন্তু এই 2 মিনিটের রাস্তার মাঝে দুটি ছোট ছোট পুরনো কবরস্থান পার হতে হয়। সেদিন ছিল একটা অন্ধকার সন্ধ্যা। আমি আমাদের বাসা থেকে দাদু বাড়ির দিকে যাচ্ছিলাম। চারপাশটা কেমন যেন একটু বেশি নিঝুম ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখ যায় রাস্তার পাশের একটা নতুন অর্ধ নির্মিত নির্মাণাধীন বাসার ছাদের ওপর। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দেখলাম ছাদের কিনারায় একটা কুচকুচে কালো রঙের ছায়া বসে আছে। অবয়বটা দেখে দূর থেকে ঠিক একটা কুকুরের মতো মনে হচ্ছিল। বলে রাখা ভালো, আমার নিজের একটা পোষা কুকুর আছে, নাম রকি। আমি ভাবলাম ওটা হয়তো আমারই কুকুর রকি। কোনোভাবে ওই ছাদটায় উঠে বসে আছে। আমি বেশ স্বাভাবিকভাবেই ওটাকে ডাক দিলাম, রকি। কোনো নড়াচড়া নেই, ছায়াটা ওভাবেই স্থির রইল। আমি এবার একটু আওয়াজ করে ডাকলাম, আয়। ঠিক তখনই আমার পুরো শরীরটা কেমন যেন হিম হয়ে গেল। ডাকটা শোনার সাথে সাথে ওই কালো অবয়বটা ছাদের উপর থেকে আস্তে করে মাথা ঘুরিয়ে সোজা আমার দিকে তাকালো। আর আমি দেখলাম ঘুটঘুটে অন্ধকারের মাঝে জলজল করছে দুটো স্পষ্ট টকটকে লাল চোখ, কুচকুচে কালো শরীর, আর সেই রক্তবর্ণের দুটো চোখ সোজা আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যে আমার মনে হলো আমার উপর যেন বিশাল কোনো ভারী পাথর চেপে বসেছে। এক অদ্ভুত সম্মোহন। আমি তীব্র ভয়ে কাঁপতে কাঁপতে মাটি থেকে একটা ঢিল কুড়িয়ে ওই ছায়ার দিকে ছুঁড়ে মারলাম। আজ বুঝতে পারি ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঢিলটা ছিটকে পড়ার সাথে সাথেই ওই কালো অবয়বটা ছাদের ওপর এক ঝটকায় বিশাল এক রূপ ধারণ করলো। তার শরীরটা যেন মুহূর্তে দ্বিগুণ হয়ে গেল এবং সে ছাদ থেকে সরাসরি আমার গায়ের উপর লাফিয়ে পড়ল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? ওই লাল চোখের দিকে তাকানোর পর থেকেই আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল। আমি 1 ইঞ্চি নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। যখন ও আমার উপর লাফ দিল, ঠিক আমার শরীরের ওপর পড়ার আগ মুহূর্তে ওটা বাতাসে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। কিন্তু সাথে সাথেই আমার মাথায় প্রচন্ড একটা ব্যথা অনুভব করলাম। মনে হলো কেউ যেন আস্ত একটা লোহার রড দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করছে। ব্যথায় আমার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, মাথা দিয়ে কোনো রক্ত বের হচ্ছে না। আমি তীব্র ব্যথায় চোখ বন্ধ করে মাটিতে বসে পড়েছিলাম। ঠিক তারপর মুহূর্তেই চোখ খুললাম। দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা এক অবয়ব, কেমন যেন সাদা একজন নারীর মতো। আমার সারা শরীরে তখন তীব্র যন্ত্রণা। আমি কোনোভাবে সমস্ত শক্তি নিয়ে উঠে দাঁড়ালাম এবং পেছন ফিরে দাদুর বাড়ির দিকে এক দৌড়ে রওনা দিলাম। দাদুর বাড়ি পৌঁছানোর পর দাদু আমার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি এভাবে কাঁপছি কেন? আমি তখন প্রচন্ড আতঙ্কে ছিলাম, তাই পুরো ব্যাপারটা এড়িয়ে গিয়ে শুধু বললাম, না দাদু, কিছু না, এমনি। এরপর আমি নিজেকে স্বাভাবিক করার জন্য বাইরের বারান্দার ডাইনিং টেবিলে বসে বই পড়তে লাগলাম। কিন্তু আমার মন কিছুতেই বসছিল না। চারপাশটা কেমন যেন ভারী লাগছিল। মনের ভেতর এক তীব্র অস্বস্তি। আমি আর থাকতে না পেরে
বারান্দার পর্দাটা একটু সরিয়ে আবার ওই নতুন বাড়িটার ছাদের দিকে তাকালাম। ওটা তখনও ওখানে বসেছিল, কিন্তু এবার এক অদ্ভুত পরিবর্তন হলো। আমার মনে আর কোনো ভয় লাগছিল না, বরং আমার ভেতর এক চরম কৌতূহল কাজ করছিল। আমার দেখতে মন চাচ্ছিল ওটা আসলে কি, কেমন করে এখানে আসলো। অদৃশ্য অপার্থিব শক্তি আমাকে কেন তার দিকে টেনে নিচ্ছে। মনে হচ্ছিল ঘর থেকে বের হয়ে আমি ছুটে যাই ছাদের দিকে। ঠিক সেই মুহূর্তে আমার দাদু পেছন থেকে এসে আমার হাতটা শক্ত করে ধরে ফেললেন। উনি অনেক নামাজি আর পরহেজগার মানুষ। আমার চোখের দিকে তাকিয়েই উনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে। উনি সাথে সাথে আমাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং শক্ত করে ধরে উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়ে আমার উপরে ফুঁ দিতে লাগলেন। দাদু আমাকে ধমক দিয়ে বললেন, সত্যি করে বলতো কি হয়েছে তোর সাথে। দাদুর কথায় আমি একটু সাহস পেলাম। কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলাম, দাদু, আসার সময় বাসার ছাদে কি যেন একটা কালো জিনিস দেখেছিলাম। দেখতে কালো, চোখ লাল। আর আমার পুরো কথা শেষ করতে পারলাম না। হঠাৎ আমার মাথায় আবার প্রচন্ড তীব্র ব্যথা শুরু হলো, আর আমি দেখতে পেলাম সেই সাদা অবয়বটা আমার ঠিক সামনে দাঁড়িয়ে নিজের 2 হাত দিয়ে আমার গলাটা চেপে ধরেছে। আমি কিছুই বলতে পারছি না। দাদু আমার অবস্থা দেখে আর এক মুহূর্ত দেরি করলেন না। উনি দ্রুত জোরে জোরে দোয়া পড়তে লাগলেন, আমার বুকে মাথায় ফুঁ দিতে লাগলেন। দাদুর সেই দোয়ার শক্তিতে আস্তে আস্তে আমার গলা থেকে চাপটা কমে এলো এবং আমি একটু শান্ত হলাম। দাদু আর বাড়ির কাকিরা যখন আবার জিজ্ঞেস করল, আমি আর সত্যি বলার সাহস পাইনি। মনে মনে প্রচন্ড ভয় পেয়ে অনেক কথাই লুকিয়ে ফেলেছিলাম। বলেছিলাম, ওই এতটুকুই ঘটেছে, আর তো কিছু ঘটেনি। কিন্তু আমি ঠিকই মনে মনে ভয়ে অনেক কথা লুকিয়ে রেখেছিলাম। তারপর ওই রাতের বাকিটা সময় প্রচন্ড আতঙ্কে দাদু বাড়িতেই ওনাদের সাথে কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমার ভেতরের অবস্থা দেখে দাদু আমাকে কাপাসিয়ার একজন খুব নামকরা হুজুরের কাছে নিয়ে গেলেন পানি পড়া নেওয়ার জন্য। হুজুরের কাছে যাওয়া মাত্রই উনি যেভাবে আমার দিকে তাকালেন এবং ওনার চিন্তিত অঙ্গভঙ্গি দেখে আমার বুঝতে বাকি রইল না উনি অলৌকিক কিছু একটা টের পেয়েছেন। কিন্তু আফসোস, উনি তখন আমাকে সরাসরি কোনো সতর্ক বাণী বা পরিষ্কার কিছু বলেননি। উনি আমাকে কাছে টেনে দোয়া পড়ে ফুঁ দিলেন। তারপর আমার হাত থেকে পানির বোতলটা নিয়ে ঘরের ভেতরে গেলেন এবং পানি ভরে নিয়ে এসে বললেন, এই পানিটা যেন আমি খাওয়ার পানির সাথে মিশিয়ে খাই এবং গোসলের সময় ব্যবহার করি। অতঃপর আমি ওনার কথা মতো চলতে লাগলাম। যাওয়ার আগে উনি আমাকে কিছু গোপন কথা এবং নিয়ম কানুন বলে দিয়েছিলেন, যা ওনার নিষেধ থাকায় আমি এখানে প্রকাশ করতে পারছি না। তবে সেগুলো ছিল মূলত এই পরিস্থিতির মাঝে সাধারণ জীবন যাপন করার কিছু উপায়। হুজুরের দেয়া সেই নিয়মের কারণে 2021 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2022 সালের রমজান মাস পর্যন্ত আমার তেমন কোনো বড় সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু শান্তিটা বেশি দিন স্থায়ী হল না। রমজানের শেষে ঈদের আগের দিন, যে রাতটাকে আমরা চাঁদ রাত বলি, সেই সন্ধ্যায় আমি আর আমার ভাতিজা, ঘটনায় যার নাম পিয়াল, আমার চেয়ে 1 বছরের ছোট, দুজনে মিলে আমাদের ওইদিকে টেকের দিকে গিয়েছিলাম। ওই দিকটায় কিছু জঙ্গল আছে। কাজ শেষে আমরা যখন ফিরছিলাম, হঠাৎ আমার নাকে খুব তীব্র আর মিষ্টি একটা বেলি ফুলের সুঘ্রাণ ভেসে এলো। চারপাশের থমথমে বাতাসে সেই গন্ধটা কেমন যেন অস্বাভাবিক লাগছিল। আমি পিয়ালকে জিজ্ঞেস করলাম, কিরে, তুই কোনো ফুলের ঘ্রাণ পাচ্ছিস? পিয়াল অবাক হয়ে বলল, না তো, কোনো গন্ধ পাচ্ছি না তো। কি বলতে চাচ্ছিস? এই জঙ্গলের মধ্যে আবার কোন ফুলের গন্ধ আসবে? আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল, কিন্তু তার পর মুহূর্তে আমি খেয়াল করলাম একটা সাদা শাড়ির চওড়া আঁচলের মতো কাপড় চোখের পলকে আমার চোখের সামনে দিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম জঙ্গলের ওখানটায় সাদা শাড়ি পরে কেউ একজন বসে আছে। আমার বুঝতে বাকি রইল না যে এটা সেই আগের অবয়বটাই এক নজরে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অকস্মাৎ এবারও আমার মনে হলো আমার মনে কোনো ভয় কাজ করছে না। আমি পিয়ালকে ডাক দিয়ে বললাম, দেখ দেখ পিয়াল, ওই যে সাদা কি যেন একটা তাকিয়ে আছে,
পিয়াল প্রথমে আমার দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। তখন আমি ওর হাত ধরে আঙুল দিয়ে সোজা ওই অবয়বটার দিকে ইশারা করলাম। ইশারা করা মাত্রই পিয়াল আতঙ্কে চিৎকার করে উঠল, দৌড়তে বলে ওখান থেকে ছুটে পালিয়ে গেল। আমি চাইলেও পালাতে পারলাম না, আমার পা দুটো যেন মাটির সাথে দেবে গিয়েছে, 1 ইঞ্চি নড়ার ক্ষমতা নেই। ঠিক তখনই আমি খেয়াল করলাম আমার পাশ দিয়ে কুচকুচে কালো দুটি অবয়ব তীব্র গতিতে ওই সাদা অবয়বটির দিকে ছুটে গেল। ওটা দেখার পর আমার চোখের সামনে এক নারকীয় দৃশ্য ভেসে উঠল। সেই কালো অবয়ব দুটো সাদা অবয়বটাকে থাবা দিয়ে ধরে খুব হিংস্রভাবে কামড়াতে শুরু করল। সাথে সাথে পুরো জঙ্গল জুড়ে শত শত পাখির কর্কশ ডাক শুরু হল, যেন পুরো প্রকৃতি চিৎকার করছে। আমি আস্তে আস্তে নিজের চেতনা হারিয়ে ফেললাম। চারপাশটা ঝাপসা হয়ে আসছিল। চোখের সামনে দেখলাম কালো অবয়বগুলো কামড়ে কামড়ে ওই সাদা অবয়বটাকে একদম শূন্যে অদৃশ্য করে ফেলল। তারপর তারা সোজা ঘুরে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল মুখ দিয়ে তারা আমাকে ভয়ঙ্কর কোনো ইঙ্গিত বা অঙ্গভঙ্গি দেখাচ্ছে। ঠিক এই চরম মুহূর্তে আমার এক কাকা, যার বাসা ওই জঙ্গলের পাশেই, হঠাৎ ওই দিক দিয়ে যাওয়ার সময় আমার দিকে লাইটের আলো ফেললেন, আর আলোর তীব্রতায় এক ঝটকায় আমার হুঁশ ফিরে এলো। উনি আমাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বললেন, এখানে কি করিস? আমি ওনাকে সত্যি বলতেই যাচ্ছিলাম, কিন্তু সেই সময় দেখলাম আমার চোখের সামনে দিয়ে বিশাল বড় একটা ধবধবে সাদা কবুতর উড়ে গেল। আমার মুখটা যেন কেউ চেপে ধরল। আমি আর কিছুই বলতে পারলাম না। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম, আমি পিয়ালের সাথে এসেছিলাম, ও চলে গেছে, আমি এখানে দাঁড়িয়েছিলাম। কাকা আমাকে বাসায় নিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। ঘরের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, মজা করছে। আসলে পিয়াল ততক্ষণে দৌড়ে এসে সবাইকে সব বলে দিয়েছে। আমি নাকি জঙ্গলে কোন সাদা শাড়ি পরা নারী দেখেছি। সবচেয়ে কষ্ট লেগেছিল তখন, যখন সবাই আমাকে নিয়ে ট্রোল করতে শুরু করলো, তুই নাকি সাদা কি দেখিস? সবাই হেসে ওঠে, কিন্তু আমার ভেতরের সেই অবর্ণনীয় মানসিক অবস্থাটা আমি কাউকে বোঝাতে পারিনি। নিজের ভেতরের ভয় আর আতঙ্ক লুকাতে আমি বাধ্য হয়ে ওদের সাথে তাল মিলিয়ে হাসতে থাকি। এমনকি আজ 2026 সালেও ওরা সুযোগ পেলেই এই বিষয়টি নিয়ে মজা করে। আমি ওদের কাউকে আজ পর্যন্ত পুরো সত্যটা বলিনি, কারণ আমার মনের ভেতর একটা ধ্রুব সত্য ঝকঝক করছিল। আমি যদি এই ঘটনার গভীরের কথা কাউকে বলতে যাই, তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার মাথায় তখন একটা চিন্তাই ঘুরছিল, এই অভিশাপ থেকে বাঁচতে হলে আমার অনেক বড় এবং শক্তিশালী কোনো হুজুরকে লাগবে। কাকার বাসার সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করছিল, তখন ভেতরে এক চরম সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কাপাসিয়ার ওই হুজুরের পানি পড়ায় আর কাজ হচ্ছে না, আমার আরো শক্তিশালী কাউকে লাগবে। কিন্তু আমি অলৌকিক সেই জগতের নিয়ম কানুন জানতাম না। আমি জানতাম না কিছু শক্তির সাথে যোগাযোগ হয়ে গেলে নিজের অজান্তেও যদি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়, তবে তার খেসারত সারা জীবন দিতে হয়। আর সেই ভুলটাই আমি করে বসলাম 2022 সালের মাঝামাঝি সময়ে। তখন প্রচন্ড গরম। একদিন আমি হুট করেই ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। তীব্র জ্বরে আমার পুরো শরীর পুড়ে যাচ্ছিল। মাথায় আগের সেই চেনা প্রচন্ড ব্যথাটা আবার চাড়া দিয়ে উঠল। সেদিন মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙা মাত্রই আমি বুঝলাম আমি 1 ইঞ্চিও নড়তে পারছি না। তীব্র স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা যাকে বলে। আমার পুরো শরীর লক হয়ে গিয়েছিল, শুধু চোখ দুটো খোলা। ঠিক তখনই ঘরের ভেতর সেই পরিচিত তীব্র মিষ্টি বেলি ফুলের সুঘ্রাণ ছড়িয়ে পড়ল। আমার চোখ গেল জানালার দিকে। চাঁদের আবছা আলোয় আমি দেখলাম জানালার ওপাশে দাঁড়িয়ে সেই ধবধবে সাদা অবয়বটা। কিন্তু এবার তার চেহারা শান্ত বা সুন্দর না, তার সাদা শাড়িটা ছেঁড়া খোড়া, আর ঠিক পেছনে অন্ধকারের মাঝ থেকে বেরিয়ে এসেছে সেই লাল চোখের কুচকুচে কালো অবয়ব। সেই সাদা বাঁচার জন্য আমার কাছে আকুতি করছে, বলছে বাঁচাও। আমি তীব্র জ্বরের ঘোরে নাকি অদ্ভুত মায়ায় পড়ে আজও জানি না আমার ঘরের দরজা খুলে দেই। সে আমাকে বলেছিল, আমাকে একটু আশ্রয় দাও। ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
আমি তখন জানতাম না এই দুনিয়ায় কোনো অদৃশ্য শক্তিকে সাহায্য করার অর্থ হল তাকে নিজের জীবন, নিজের শরীরে প্রবেশ করার অনুমতি বা পারমিশন দেয়া। আমি মনে মনে কথাটি বলার সাথে সাথেই সেই কালো অবয়ব দুটো এক বিকট নীরব চিৎকার দিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল, আর সেই সাদা অবয়বটা বন্ধ জানালা ভেদ করে সরাসরি আমার ঘরে প্রবেশ করল। আমার চোখের সামনে ধীরে ধীরে বিলীন হয়ে গেল আমারই ঘরের দেয়ালের সাথে। এক ঝটকায় আমার শরীরের অবশ ভাবটা কেটে গেল। আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমি ভাবলাম, এটা হয়তো জ্বরের ঘোরে দেখা কোনো ভয়ঙ্কর স্বপ্ন বা হ্যালুসিনেশন। কিন্তু না, পরের দিন সকাল থেকেই শুরু হলো আমার জীবনের আসল নরক। সে আমার ঘরে আশ্রয় পাওয়ার পর থেকে আমাকে আর এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। প্রথম আমি ভাবতাম এটা আমার মনের ভুল, কিন্তু আস্তে আস্তে তার উপস্থিতি আমার বাস্তব জীবনে ভাগ বসাতে শুরু করলো। আর যখনই টেবিলে মন দিয়ে পড়াশোনা করতে যাই বা আমার ক্যারিয়ার বা ফিউচার নিয়ে কোনো গভীর চিন্তায় মগ্ন থাকি, হঠাৎ করেই আমার পুরো ঘর জুড়ে সেই তীব্র বেলি ফুলের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। বাতাস একদম ঠান্ডা হয়ে যায়। আমি স্পষ্ট টের পাই আমার ঠিক পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় কোনো এক অদৃশ্য শীতল হাত আমার পিঠে, চুলে আলতোভাবে হাত বোলাচ্ছে। এটা কোনো ভালো লাগার অনুভূতি না, এটা ছিল চরম দম বন্ধ করা মানসিক নির্যাতন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটে রাতে ঘুমোতে গেলে। আমি যখনই চোখ বন্ধ করি আমার মনে হয় আমার খাটের ঠিক পাশে মেঝের ওপর কেউ একজন হাঁটু গেড়ে সোজা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ খুলতে পারি না। আমার চোখ বন্ধ রাখলেও আতঙ্কে বুক ফেটে যায়। সে আমার চারপাশে একটা দেয়াল তৈরি করে দিয়েছে। সে চায় না আমার পরিবারের মানুষদের সাথে আমি স্বাভাবিক থাকি, বন্ধুদের সাথে আড্ডা দেই। যখনই আমি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করি, সে কোনো না কোনোভাবে আমার মাথায় সেই তীব্র লোহার রডের মতো আঘাতের ব্যথাটা ফিরিয়ে আনে। মনে হয় সে আমার চেনা পৃথিবী থেকে পুরো আলাদা করে শুধু তার নিজের খাঁচায় আমাকে বন্দী করতে চায়। বিশেষ করে সন্ধ্যা হলেই আমার বাসার চারপাশের আবহাওয়াটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সবকিছু যেন ঝিঁঝি লাগে, কেমন যেন দম বন্ধ হওয়া অনুভূতি। আমি সন্ধ্যার পর বাসায় থাকতেই পারি না। সন্ধ্যার পর শুরু হয় বিভৎস সব কাহিনী। এ যেন কোন পাপীর শাস্তি, যা তিলে তিলে আমাকে শেষ করে দিচ্ছে। যার কারণে আমি সন্ধ্যাবেলায় কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনি। আমি সন্ধ্যার পর বাসায় থাকতে পারি না। প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমি বের হই, তখন আমি খেয়াল করি একটা বড় সাদা কবুতর আমার মাথার ওপর দিয়ে উড়ে চলে যায়। আমি যেদিকে যাই কিছুক্ষণ পর পর কবুতরটাকে দেখতে পাই। তারপর কবুতরটা আমার প্রতিদিনের সাথী হয়ে যায়। সে কি চায়, কেন আসে, আমি জানি না। এখন 2026 সাল চলে। এই ঘটনাগুলো আমার সাথে ঘটেই চলেছে, কিন্তু আগের মতো না। এখন রাতের বেলা মাঝে মাঝে স্বপ্নে আসে। যখনই স্বপ্নে আসে আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থাগুলো বাড়ির মানুষ শুধু খারাপ ছায়া কিংবা ভুল দেখেছি বলে উড়িয়ে দেয়, আর আমিও ওদের বিশ্বাস করাতে পারি না যে এইগুলো সত্য। আমার সেই সাহসটুকুও নেই। এখনো রাতের বেলা বের হলে মাঝে মাঝে সাদা কবুতরটা দেখতে পাই, কিন্তু এখন আর ভয় পাই না, আর আতঙ্কিত হই না। ভয় যখন মানুষের জীবনের সাথে মিশে যায়, তখন সেটি অভ্যাসে পরিণত হয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। কিছুদিন আগে আমি আমার বড় ভাই আর কাকা মিলে সেই টেকের এক পুকুরে গিয়েছিলাম সাঁতার কাটতে। পুকুরটা মোটামুটি অনেক বড়, কিন্তু গ্রীষ্মকাল থাকায় পানি বেশি ছিল না। পুরো পুকুরেই আমার উরু সমান পানি। সবচেয়ে গভীর জায়গাতেও আমার গলা পর্যন্ত পানি হয়। তাই আমরা সবাই গেলাম সেখানে নামার জন্য। আমি আর আমার কাকা হাঁটছিলাম একসাথে। হঠাৎ আমার শরীরটা আবার ঝাঁকুনি দিয়ে ওঠে। দীর্ঘ 2 বছর পর আবার সেই গা ছমছমে অনুভূতি। দেখতে পাই সেই সাদা কাপড় পরা আঁচল আবার চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে। আমি যখনই ওই দিকে তাকালাম, দেখতে পেলাম সেই কবুতরটা 4 জন কালো পিশাচের মতো দেখতে একটা অবয়বকে ছিঁড়ে মেরে ফেলছে। তারা অদৃশ্য হয়ে যায়। সেটা দেখে আমি ওই দিকে দৌড় দিয়েছিলাম দেখার জন্য। গিয়ে দেখি কিচ্ছু নেই, শুধু রক্তের দাগ। আমি এসে আমার বড় ভাই আর কাকাদের সব বলি।
ওনারা সব শুনলেন, বিশ্বাসও করলেন, আবার মজাও করলেন, কিন্তু শেষমেশ কেউ গুরুত্ব দিলেন না। অতঃপর এসব শেষে যখন সবাই পুকুরে নামলো, ওদের পেছন পেছন আমিও নামলাম। কিন্তু পুকুরে কিছু দূর যেতেই আমি খেয়াল করলাম আমি আর সামনে যেতে পারছি না। পুকুরটা অগভীর, কিন্তু আমি সামনে যেতে পারছি না। কোনোভাবে পেছনে ফিরতে চাইলাম, সেখানেও যেতে পারছি না। ওরা মাঝখান থেকে আমাকে ডাকছে, আয়, এদিকে আয়। কিন্তু আমি যেতেই পারছি না। আমি সামনে এগোতে গেলেই দেখি পা পানিতে কেউ শক্ত করে ধরে রেখেছে। আমি যখনই ওদের এই ব্যাপারে বলতে যাই তখনই আমার দম বন্ধ হয়ে যায়। আমি পানিতে তলিয়ে যেতে থাকি, কিন্তু পানি তো অগভীর ছিল। আমি দীর্ঘ 10 মিনিট ওইভাবে পানির নিচে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করার পর কোনো মতে ওদের কাছে যেতে পারি। হঠাৎ দেখি আমার ভাই ও কাকারা সাঁতার কাটার জন্য সাথে করে একটা বড় ভাসমান ফোম নিয়ে এসেছে। আমি দেখলাম ওই ফোমের ওপর কালো অবয়বটা বসে রয়েছে, আর সেটা সাদা কবুতরটাকে চিবিয়ে খাচ্ছে। কিন্তু আমার সাথে থাকা ব্যক্তিরা কেউ সেটা দেখতে পাচ্ছে না। আমি অনেক কষ্ট করে ওদের কাছে গেলাম, তারপর দেখি সেই অবয়বটি আর নেই। আমি সেই ফোম, আমার মনে হয় এটা কর্শিট হবে, সেটার উপরে লাফিয়ে উঠি। তখনই হঠাৎ করে সেই কালো অবয়বটা আমার সাথে চলে আসে। সে এক ঝটকায় ফোমটাকে ভেঙে ফেলে, আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আমার সাথে সবাই ছিটকে যায় পানির চাপে। ফোমটি ভেঙে 3 খণ্ড হয়ে যায়। তারপর আমরা যখন ফিরে আসি, হাঁটু পানিতে দাঁড়িয়েছিলাম। ওরা সবাই পানিতে সাঁতার কাটছিল। তখন আমি খেয়াল করলাম আমার এক ভাই আর এই 2 জন কাকার উপরে সেই কালো পিশাচ অবয়বগুলো চড়ে বসে আছে। ওরা ওনাদের ওপর উঠে বসে আমাকে দেখে কুৎসিত বিকট হাসি হাসতে লাগলো। সবকিছুর শুরু যেহেতু একটা ঢিল মারা থেকেই হয়েছিল, তাই ভাবলাম আজকে সবকিছু ঢিল দিয়েই শেষ করে যাব, নয়তো ওরা আমাকে বাঁচতে দেবে না। আমি তখন পুকুর থেকে কাদা মাটি উঠিয়ে ওদের দিকে আবার ঢিল মারতে লাগলাম, আর সাথে ওই কাপাসি আর হুজুরের কিছু পদ্ধতি আমি অনুসরণ করছিলাম। ওই 3 জনকে লক্ষ্য করে আমি একটার পর একটা কাদামাটির ঢিল ছুটছিলাম। কিছুক্ষণ পর দেখলাম 2টা অবয়ব অদৃশ্য হয়ে গেছে। শুধুমাত্র একটা বড় অবয়ব ছিল, সেটা হিংস্রভাবে আমার দিকে তেড়ে আসছে। পরে আমি পুকুরের পাড়ে উঠে যাই। পুকুরের ওপরে উঠে পশ্চিম দিকে চেয়ে বুক ভরা সাহস নিয়ে শক্ত মাটির কণা দিয়ে আবারও জোরে জোরে ঢিল মারতে শুরু করি। অতঃপর সবকিছু অলৌকিকভাবে ঠান্ডা হয়ে যায়। পুকুরটাও শান্ত হয়ে যায়। অন্ধকার কেটে যায় আকাশ থেকে। শুধু চারপাশে রয়ে যায় একটি তীব্র বেলির সুঘ্রাণ। আজ 11 দিন হয়ে গেল। এখন আর কোনো খারাপ স্বপ্ন কিংবা সেই সাদা কবুতর আসে না, কিন্তু মাঝে মাঝেই সেই চিরচেনা বেলির সুঘ্রাণটা হুট করে নাকে এসে লাগে। মনে হয় কেউ আমাকে শূন্য থেকে দূরে দেখছে, তবে আগের মতো সেই দম বন্ধ করা আতঙ্ক আর নেই। এই ছিল আমার দীর্ঘ 5 বছরের জ্যান্ত নরক যন্ত্রণা আর অলৌকিক লড়াইয়ের সত্য কাহিনী। এটি কোনো বানানো ফিকশন নয়, এটা আমার জীবনের প্রতিটা ক্ষতের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এই ঈদে আপনাদের কোটি শ্রোতার কাছে আমার এই অভিজ্ঞতাটি পৌঁছে দেওয়ার জন্য এটিকে সিলেক্ট করবেন। আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।